নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো কারেক্ট ফর্মস অফ ভার্বসের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। তো কারেক্ট ফর্মস অফ ভার্বস করতে গেলে 3টে পয়েন্ট তোমাদের আমি বলে থাকি, এটা মাথায় রাখতেই হবে। 1 নম্বর হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স, অর্থাৎ ফাইনাইট ভার্বের সম্বন্ধে ধারণা স্পষ্ট থাকা দরকার। প্রত্যেকটা টেন্স ভার্বের সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতেই হবে, না হলে গ্রামারের সব রাস্তাই বন্ধ, তো আমি বলেই থাকি। নাম্বার 2 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বও এখানে অনেকাংশেই কাজে লাগে। বেশিরভাগ ক্ষেত্রে ফাইনাইট ভার্ব দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু নন ফাইনাইট ভার্বও কাজে লাগে না তা না। নন ফাইনাইট ভার্ব কী কী আছে? জেরান্ড আছে, পার্টিসিপেল আছে, ভার্বাল নাউন আছে, ইনফিনিটিভ আছে। বিশেষ করে ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের রুট ফর্ম, আর পার্টিসিপেল ভার্বের রুট আইএনজি, এই দুটোই বেশি কাজে লাগে। ঠিক আছে। আর থার্ড হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ বোথ। ভার্বের ফর্মটা অ্যাক্টিভেও হতে পারে, প্যাসিভেও হতে পারে। তো এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার কী করে বুঝবো অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, কোন ফর্মে হবে, কী করে বুঝবো? সেটা ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্যটা পড়তে হবে বাক্যের। যে কটা বাক্যই দিক, ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য যা তোমাকে দেবে ইনফরমেশান, যেরকম এখানে দেখতে পাচ্ছ 4টে ড্যাশ আছে, তো ইনফরমেশানটা পুরো পড়তে হবে। এখানে কি ডিমান্ড করছে, কি সেন্স আছে, যেরকম চাইবে প্রশ্নের অনুসারে আমাকে সেই বুঝে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? তো কারেক্ট ফর্মস অফ ভার্বস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসেই 3 নম্বরের, অন্যান্য ক্লাসেও আসেই। তো এটা কিন্তু ভালো, খুবই একটা গ্রামারের গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। ঠিক আছে। আর এর উপরে আমি অলরেডি বেশ কিছু ক্লাস নিয়েছি, প্লে লিস্টে তোমরা সেগুলো দেখে নিতে পারো। কারণ যত পুরনো ক্লাস দেখবে আমার ডেট ওয়াইজ ইউটিউবে পেয়ে যাবে, সেগুলো কিন্তু আমি বেসিক্সটারও বিস্তারিত আলোচনা করেছি। কারণ প্রত্যেক ক্লাসে যদি বেসিক্স বিস্তারিত আলোচনা করতে হয়, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো অবশ্যই আমি এখানেও টাচ আপ করবো যতটা অল্প সময়ে সম্ভব, যাতে প্রথম কেউ যদি ক্লাসটা দেখে থাকো তারও যাতে বুঝতে অসুবিধা না হয়। ওকে। আর ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার না থাকলেও অবশ্যই প্লে লিস্টে গিয়ে নিজের প্রয়োজন অনুসারে দেখে নেবে। তো 1 নম্বর বললাম ফাইনাইট ভার্ব, 2 নম্বর বললাম নন ফাইনাইট ভার্ব, 3 নম্বর হচ্ছে ভয়েস। ওকে, এগুলো ক্লিয়ার থাকা দরকার। তো দেখো আমি এবার পড়ি, দেখো ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ি। এখানে দেখতে পাচ্ছি, দেখো একটাই বাক্য আছে, দেখতে পাচ্ছ তোমরা একটাই বাক্য আছে। ড্যাশটা 4টের তো ড্যাশ আছে, পাশে ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে, প্রত্যেকটাই একটা বাদ দিয়ে প্রত্যেকটাই ডু ভার্ব আছে, একটা বি ভার্ব আছে। তো একটাই বাক্য, তো ভার 4টে। তো মনে রাখবে তোমাদের আমি বলে থাকি যে বাক্যের ডেফিনেশন কি? ফাইনাইট ভার্ব থাকতেই হবে, অর্থ তো হতে হবে, অর্থপূর্ণ হতে হবে, পাশাপাশি শব্দ এ তো জানোই তোমরা। আর মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, মানে টেন্সের গঠনের ভার্ব থাকতেই হবে। তো টেন্সের গঠনের ভার্ব কটা? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে ড্যাশ আছে, তো 4টে ভার্ব অ্যাপ্লাই হবে। কি 4টেই কি টেন্সের গঠনে হবে? না, সেটা নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। তো মনে রাখবে একটা বাক্যে কমপক্ষে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে, একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। ঠিক আছে, কমপক্ষে একটা, একের অধিক থাকতে পারে, মোর দ্যান ওয়ান। আর ক্লজের ডেফিনেশনও শিখেছি। হোয়াট ইজ ক্লজ? ক্লজও ওই উপবাক্য বা ছোট বাক্য বলতে পারো, এ পুরোপুরি বাক্যের মতনই কাজ করে, কারণ এখানেও একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে ক্লজে। মোর দ্যান ওয়ান ওয়ার্ড মানে গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস, এদিকে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তবেই তাকে ক্লজ বলা হবে। ক্লজের ক্লাসও আমি নিয়েছি, প্লে লিস্টে গিয়ে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এবারে দেখি কটা ক্লজ এখানে হচ্ছে বা কটা ফ্রেজ হচ্ছে দেখছি। দেখো চলো এবার পড়ি। দ্য পেশেন্ট মানে রুগী, এখানে ড্যাশ ব্যাকেট আছে, ডাই মারা গেছিলো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। বিফোর দ্য ডক্টর ড্যাশ কাম, এই পর্যন্তই পরীক্ষাটায় আসে, তারপরে এটা এক্সট্রা জুড়েছে আরও, সেটা ঠিক আছে। তো এই পর্যন্ত আগে দেখি, যে বলছে কি রুগী সেন্সটা দেখো, কি সেন্স ডিমান্ড করছে, কোন টেন্স ডিমান্ড করছে। দেখো দেখো অতীতের ঘটনা এখানে মেইনলি পাস্টই ইন্ডিকেট করছে এখানে, যে রুগী মারা গিয়েছিল। বিফোর একটা এখানে কনজাংশন আছে, বিফোর প্রিপোজিশনও হয়, আবার কনজাংশন হয়। একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই পার্টস অফ স্পিচ আমরা বলে থাকি। তো বিফোরটা এখানে দুটো ক্লজকে জয়নিংয়ের কাজ করছে। ক্লজ কেন বলছি? কারণ এইখানে ডাইটা ফাইনাইট ভাব হিসেবে গঠন হবে, যে রুগী মারা গিয়েছিল সেন্স আসছে। বিফোর মানে আগে, দ্য ডক্টর মানে ডাক্তার আসার পূর্বে, ডাক্তার এসেছিল আর কি, ডাক্তার এসেছিল কিন্তু তার আগেই রুগী মারা গেছিল, এইটাই সেন্স আসছে কিনা বলো? তো বিফোরটা এখানে দুটো বাক্যাংশকে
মানে ক্লজকে জয়েন করার কাজে ব্যবহৃত হচ্ছে, ওই জন্য একে কনজাংশন বলবো। কন মানে একত্রে, জাংশন মানে সংযোগ। তো দুটোই দেখতে পাচ্ছি পাস্ট টেন্সের ইন্ডিকেশন। রুগী মারা গেছিলো, ডাক্তার এসেছিলো। তো কোনটা আগে, কোনটা বেশি পুরনো ঘটনা সেটা দেখতে হবে, কারণ তোমাদের আমি শিখিয়েছি না পাস্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট টেন্সের ক্লাসে আমি বলেছি এটা, বিশেষ করে পাস্ট পারফেক্টে, যে বেশি পুরনো দুটোই ধরো অতীতের ঘটনা, যেটা বেশি পুরনো সেখানে আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব, আর যেটা কম পুরনো, দুটো ঘটনার মধ্যে যেটা কম পুরনো সেখানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তো এখানে কোনটা বেশি পুরনো ঘটনা? সুদূর অতীত বলতে পারে, ডিস্ট্যান্ট পাস্ট, আর একটা জেনারেল পাস্ট, সাধারণ অতীত। তো কোনটা বেশি পুরনো ঘটনা? দুটোর মধ্যে দেখতে পাচ্ছি যে রুগী মারা গিয়েছিল, ডাক্তার এসেছিল, কিন্তু তার আগেই, পূর্বে, বিফোর, দেখো বিফোর কনজাংশনটাই ঠিক করে দিচ্ছে যে রুগী মারা গেছিল এটা আগে ঘটেছে, রুগী মারা গেছিল তারপরে ডাক্তার এসছে, তার ডাক্তার এসেছিল তার আগেই রুগী মারা গেছে। তা আমরা বুঝতেই পারছি যে এই ডাইটাকে আমরা পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই করব। তো পাস্ট পারফেক্টের ফর্মুলা জানতে হবে, H2V3। যে কোনো পারফেক্টে আমি তোমাদের বলে থাকি যে V3 পাস্ট পার্টিসিপল কমন, তার আগে অক্সিলারি ভার্বের কাজ বা হেল্পিং ভার্বের কাজ। অক্সিলারি ভার্ব কী করে? প্রিন্সিপাল বা মেইন ভার্বের টেন্সটা ডিটারমাইন করে, নির্ধারণ করে দেয়। মনে রাখবে পারফেক্টের সিরিজে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে পাস্ট পার্টিসিপল তো আছেই, তার আগে অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব অক্সিলারি রূপে বসে। তো প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কমন সেন্স। পাস্ট পারফেক্ট হলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার পারফেক্ট হলে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম। আর ফিউচার গঠন করা তো সহজ বুদ্ধি, শ্যাল বা উইল এর পরে ভার্বের রুট ফর্ম। এটা তোমাদের আমি করাতে করাতে বলেই থাকি, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, যে ভার্ব দরকার। তিনটে ভার্ব আছে, বি, ডু, হ্যাভ, এই তিনটে ভার্ব নিয়েই সমস্ত কিছু আমাদের ব্যবহার ভার্বের, বিভিন্ন শ্রেণী বিভাগ আর কি। তো তাহলে আমরা এইটা পাস্ট পারফেক্টে অ্যাপ্লাই করব প্রথমটা, আর দ্বিতীয়টা সিম্পল পাস্টে অ্যাপ্লাই করব, তাই তো? তো চলো প্রথম দুটো আগে সলভ করি। তো আমি এটা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করছি, ঠিক আছে? তো প্রথমটা এই ফর্মুলাটা দেখো আমি লিখে দিই, তোমাদের ইয়ে করাচ্ছি, দেখো 1 মিনিট। তো দেখো H2 প্লাস V3, তাই তো? H2 প্লাস V3 এটা হচ্ছে ফর্মুলা। H2 আমরা সবাই জানি কি, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? আর V3 মূল ভার্বটা থার্ড ফর্ম হবে। তো আমরা এখানে উত্তরটা কি করতে পারি? অবশ্যই হ্যাড হলো, তারপরে V3 কোনটা, যেটা ব্র্যাকেটে থাকবে। তো ডায়ের তিনটে বা ভার্বের তিনটে ফর্ম কিন্তু পড়তে হবে, গ্রামার বই দিয়ে পড়বে, হ্যাঁ? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই সব কাজেই লাগে কিন্তু। রোজ 5টা 10টা করে পড়বে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো কী হবে এটা? অবশ্যই ডায়েট, থার্ড ফর্ম কি, ডাইট, ওকে, এটা ডি যুক্ত হবে। তো লিখে ফেলি, হয়ে গেল হ্যাড ডাইট। তাই এইটা তোমাকে বসাতে হবে কোথায়? হ্যাড ডায়েটটাকে এইখানে, ঠিক আছে? আমি আরও দিয়ে দেখিয়ে দিলাম। তো বলো, এটা বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি এখানটা। বলো এইটুকু ক্লিয়ার হয়েছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেছিলো। তারপরে এটাকে সিম্পল পাস্ট টেন্সে অ্যাপ্লাই করবো। তো 2 নাম্বার দিয়ে লিখছি, 2 নম্বর ড্যাশে আছে এটা। তো কী লিখবো? এটা দেখো সিম্পল পাস্ট টেন্সে অ্যাপ্লাই করবো। তো সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা কি? V2 বলতে কি হয় বি ভার্ব, নালে ডু ভার্ব, নালে এইচ, হ্যাভ ভার্বের টু ফর্ম। টু মানে সেকেন্ড ফর্ম, ওকে, মানে পাস্ট ফর্ম। তো আমার এখানে কোন ভার্বটা অ্যাপ্লাই হবে বলো? কামটা একটা ডু ভার্ব কিনা, ডু বা অ্যাকশন ভার্ব বলে এটাকে, কিছু করা বোঝালে। তো ফেলে দিই, কামের পাস্ট টেন্স কে না জানে, কেম, ওকে। তো কী হয়ে যাবে এটা? কেম। ক্লিয়ার হলো? বলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো যেটা আছে, ড্যাশ আনএবল টু বিয়ার দ্য পেইন, ঠিক আছে? 1 মিনিট, দেখো কি বলছে, ড্যাশ আনএবল টু বিয়ার দ্য পেইন। তাহলে এখানটা আমাদের প্রশ্ন হচ্ছে, এখানটা আমরা কি করব? এখানটা দেখো সেন্সটা কি আসছে, দেখো মানে পেইনটাকে বিয়ার মানে সহ্য করা, ব্যথা মানে কষ্টটাকে সহ্য করতে অসমর্থ হওয়ায়, এবেলের বিপরীত আনেবেল মানে অসমর্থ, কষ্টটাকে সহ্য করতে অসমর্থ হওয়ায়, ঠিক আছে, অসমর্থ হওয়ায় রোগীর মা ফেইন্টেড,
দ্য পেশেন্টস মাদার ফেইন্টেড, মানে রোগী যে মারা গেছিল তার মা ফেইন্টেড মানে অজ্ঞান হয়ে পড়েছিল, মূর্ছা গেছিল আর কি, অজ্ঞান হয়ে পড়া। তো দেখো এইখানে এবারে কি করব, এই যে দুটো ভার্ব দিয়েছে, এই যে বি ভার্ব দিয়েছে আর একটা বি আর ডু ভার্ব দিয়েছে, এইটাকে ফাইনাইট মানে টেন্সে অ্যাপ্লাই করব, টেন্সে গঠনে, না নন ফাইনাইট অ্যাপ্লাই করব? ঠিক আছে, ফাইনাইট না নন ফাইনাইট? এটাকে দেখো আমরা নন ফাইনাইটে অ্যাপ্লাই করব। তার কারণ এইখানে দেখো ড্যাশের আগে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না হলে সেটা সাধারণত ক্লজ হয় না। ঠিক আছে, আর সবথেকে বড় কথা, এবার বলবে স্যার অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এর সাবজেক্ট তো ডক্টর হতে পারে না, ডাক্তার কি কষ্ট সহ্য করতে অসমর্থ হয়, মানে আসছে কি? মানে আসছে না। এখানে ডাক্তারও সাবজেক্ট না, পেশেন্টও সাবজেক্ট না, তাহলে এর সাবজেক্টটা পরে দিয়েছে, এটা ফ্রেজ আকারে হবে, এর কমার পরে দেখো দ্য পেশেন্ট, এই যে পেশেন্ট, হ্যাঁ, পেশেন্টটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট তো আছে, তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব মানে টেন্সে গঠন করি, অসুবিধা কোথায়? প্রশ্ন অসুবিধা হচ্ছে এইখানেই, কারণ এইখানে তোমাকে দেখো এই যে ফেইন্টেড, এইখানে তো ভার্ব দিয়ে দিয়েছে, দ্য পেশেন্টস মাদার ফেইন্টেড, রোগীর মা অজ্ঞান হয়ে পড়েছিল, এইখানে টেন্সের গঠনের ভার্বটা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি ফেইন্টেডের জায়গায়, তাই না? তো একটা ক্লজে তো একটাই ফাইনাইট ভার্ব হবে, একটা বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, কিন্তু একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব হবে। অলরেডি এটা হয়ে গেল কিনা বলো? ফেইন্টেড V2 সিম্পল পাস্ট টেন্সে আছে। ওকে, এবার বলবে স্যার ফেইন্টেড তো থার্ড ফর্মও হয়, এটা কেন হবে না? মনে রাখবে শুধু পাস্ট পার্টিসিপেল দিয়ে কোনো ফাইনাইট ভার্ব গঠন হয় না, টেন্সে গঠনের ভার্ব গঠন হয় না, ওর আগে অক্সিলারি ভার্ব দরকার। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই, মাদারের পরে ডাইরেক্ট ফেইন্টেড, সুতরাং এটা V2ই ধরতে হবে আমাকে, সিম্পল পাস্ট টেন্স আছে। তো একটা ক্লজে আমার এখানে এই অ্যান্ডের পর থেকে ক্লজটা শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে, তো এখানে ফেইন্টেড তো একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তার মানে এইগুলো নন ফাইনাইটই করতে হবে, তার কারণ এর সাবজেক্ট পেশেন্টস মাদার, ও তো ফাইনাইট ভার্ব নিয়ে নিয়েছে। আর এখানে যদি এগুলোকে ফাইনাইট ভার্ব করতে হয়, এখানে তো আগে আবার সাবজেক্ট দরকার, এর এর তো সাবজেক্ট কোনো আলাদা দেয়নি, অ্যান্ডের পরে আলাদা কোনো সাবজেক্ট দিয়েছে, এর সাবজেক্টই তো পেশেন্টস মাদার, আর ওর তো ফাইনাইট ভার্ব ফেইন্টেড হয়ে গেছে, সুতরাং ওগুলোকে নন ফাইনাইট ভার্ব করতে হবে কিনা বলো? আর সেন্সটা দেখো বাংলায় কী আসছে, কষ্টটা সহ্য করতে না পেরে, মানে অসমর্থ হওয়ায়, কষ্ট সহ্য করতে অসমর্থ হওয়ায় রোগীর মা অজ্ঞান হয়ে পড়েছিল। তা কোনো কাজ হওয়ায়, করায়, এগুলো হলে আমরা আইএনজি ফরমেশনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব। তো প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্মুলা কি? ভার্ব রিডিউস দ্য আইএনজি। তো ভার্ব রিডিউস দ্য আইএনজি কী হবে বলো? ভার্ব রিডিউস দ্য আইএনজি এখানে বি দিয়েই দিয়েছে তোমাকে, বিটাই রুট ফর্ম, আর আইএনজিটা রুটের সাথেই হয়, তো এখানে কী হয়ে যাবে? অবশ্যই বিং হবে। ঠিক আছে, এখানটা লিখছি দেখো 3 নাম্বার। ঠিক আছে, কী হয়ে যাবে? বিং। বলো ক্লিয়ার হলো কি না? BING বিং। ঠিক আছে, নেক্সট তারপর এটা কী হবে? অসমর্থ হওয়ায় কষ্টটা সহ্য করতে, বেয়ার মানে সহ্য করা হয়, তো তে যুক্ত মানে হলে ইনফিনিটিভের অ্যাপ্লাই করে থাকি আমরা, টু এর পরে ভার্বের রুট ফর্ম। এটা দেখো আমি একটু অন্য জায়গায় তোমাদের ফ্রেশ করে দেখাচ্ছি, দেখো দেখো দেখতে পাচ্ছ, পরিষ্কার বুঝতে পারবে। চলো দেখো দেখো, এটা তো হয়ে গেল ভার্বের রুটের সাথে আইএনজি, VR প্লাস আইএনজি। ঠিক আছে, VR প্লাস আইএনজি ফর্মুলা হয়ে গেল। 4 নম্বর যেটা ইনফাইনাইট ভার্ব, এটা হচ্ছে টু এর পরে ভার্ব রুট, টু এর পরে কি বললাম? ভার্ব রুট। ঠিক আছে, এটাই হচ্ছে ইনফিনিটিভের ফর্মুলা, ইনফিনিটিভের ফর্মুলা, টু এর পরে ভার্বের রুট ফর্ম। ওকে, তো সেই অনুসারে বসিয়ে দেবো। আর তে যুক্ত, বাংলায় তে যুক্ত মানেটা আসবে। ঠিক আছে, বাংলায় তে যুক্ত সাধারণত মানেটা আসে। তো দেখো তাই মানে হচ্ছে কিনা, যে কষ্টটা, পেইন মানে কষ্টটা সহ্য করতে, তাহলে উত্তর বলো টু এর পরে ভার্বের রুট ফর্ম অর্থাৎ বিয়ার যেটা আছে সেটাই বসবে কি না বলো? বলো, বুঝতে পারলাম? টু এর পরে বিয়ার এখানে বসবে কিনা, টু প্লাস ভার্বের রুট ফর্ম। একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, যদি দেখো ড্যাশের পরে ভার্বের রুট ফর্ম আছে, তার আগে সাধারণত মনে রাখবে টু দিয়ে কাজ হয়ে যেতে পারে। ঠিক আছে, ইনফিনিটিভ যদি হওয়ার হয়, জাস্ট ওটাকে নিয়ে ওর সাথে আগে টু বসিয়ে দিলেই হয়ে গেল, যদি ইনফিনিটিভ হওয়ার হয়। ঠিক আছে,
আর প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রেও এটা খুবই কার্যকরী। টু বসে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই টু এর পরে ভাবের রুট ফর্ম তেযুক্ত মায়াটা হয়। তাহলে এইটা এই আনেবেলের আগেও এটাও দেখো নন ফাইনাইট ভাব হলো। অসমর্থ হওয়ায় এটা টেন্সে গঠনে আছে কি বিংটা, টেন্সে গঠনে নেই। আইএনজি থাকলে আমরা ভাবি মানে কন্টিনিউয়াস, কিন্তু না, সেমনটি নয়। প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, জেনারেল হতে পারে, ভার্বাল নাউন হতে পারে, সেন্স বলবে কি হবে না হবে, ঠিক আছে। আর তারপরেরটা ইনফিনিটিভ হলো। আর ফায়ার ভাব ফেইন্টেড তো হয়েই গেছে। তো তাহলে মানেটা কি হলো আলটিমেটলি, যে রুগী মারা গেছিলো, ডাক্তার এসেছিলো তার আগেই, এবং এই কষ্টটা সহ্য করতে না পেরে, সহ্য করতে অসমর্থ হওয়ায়, হওয়ায় বিং হলো সহ্য করতে, তেযুক্ত মানে হচ্ছে টু বিয়ার, রুগীর মা অজ্ঞান হয়ে গেছিলো বা মূর্ছায় গেছিলো। তো বলো ক্লিয়ার হলো কি না? ঠিক আছে। তো এইভাবে ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়ে বুঝে, সেন্স বুঝে তোমাকে ফাইনাইট নন হোক, নন ফাইনাইট হোক, অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, অ্যাপ্লাই করতে জানতে হবে। ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে আরও কনফিডেন্স আসবে। তো এইভাবে ভাবতে শেখো, কীভাবে যেভাবে তোমাদের বলছি আমি, ঠিক আছে, সেন্সটা বুঝতে হবে। তো আরও প্র্যাকটিস সেশনের উপর নিয়ে আসবো। ঠিক আছে। এখানে অ্যাক্টিভ, এখানে প্যাসিভের উপরে কিছু এলো না। তো অন্য ক্লাসে নিয়েছি আমি, পুরোনো ক্লাসগুলো যদি দেখো, কারেক্ট ফর্মস অফ ভার্বসের বা প্রপার ফর্মস অফ ভার্বসও বলে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বসও বলে, ঠিক আছে। মাধ্যমিকে এগুলো কারেক্ট অল্টারনেটিভ নাম দিয়ে আসে। ওই একই, তোমাকে অপশান দিয়ে দেবে, তিনটের মধ্যে যে কোনো একটাই করতে হবে। তো ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই রইলো।